যে বক্তব্যগুলো রয়েছে, আমাদের যে চাহিদাগুলো রয়েছে, আমরা কিন্তু আপনাদের মাধ্যমে তুলে ধরেছি। আমাদের 3টা দাবি ছিল, তার মধ্যে 2টো দাবি অলরেডি আপনারা জানেন যে তারা মেনে নিয়েছে, মানে আমাদের শিক্ষা মন্ত্রণালয় মেনে নিয়েছে। কিন্তু মূল যে দাবিটা ছিল, আমরা যারা নিবন্ধিত শিক্ষক রয়েছি, দীর্ঘদিন ধরে বঞ্চিত আছি, আমাদের জন্য শূন্য পদে একটা করে নিয়োগ দেওয়া হয়। কিন্তু আসলে দুঃখজনক হলে সত্য, আমরা এখনই কিন্তু নিয়োগ পাইনি। তাই আপনাদের মাধ্যমে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমাদেরকে কিন্তু বারবার প্রত্যেকবারই আশাহত হতে হচ্ছে, কেন আমাদেরকে এখন পর্যন্ত যোগ্য হওয়ার পরও নিয়োগ কেন দিচ্ছে না। যেখানে বাংলাদেশে শূন্য কোঠা রয়েছে, শিক্ষকের চাহিদা রয়েছে এবং আমরা নিবন্ধিত শিক্ষকও রয়েছি, তাহলে কেন আমাদেরকে এই শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যারা রয়েছেন এবং এনটিআরসি রয়েছে, তারা কেন আমাদেরকে নিয়োগ দিচ্ছে না? এটা আমার জোর দাবি জানানো আজকে আপনাদের মাধ্যমে। এই প্রশ্নের উত্তরটা আমরা চাই, এখানে কেন তারা আমাদেরকে এখনো নিয়োগ বঞ্চিত করে রেখেছে। আরেকটা কথা আমি তুলে ধরতে চাই, বর্তমান যে কারিকুলামটা আপনারা সবাই জানেন সাংবাদিক ভাই বোনেরা, যে সেটা কতটা ত্রুটিপূর্ণ, যেটা নাকি তৈরি হয়েছে পাশ্চাত্য দেশে ধারাবাহিকতায়, সেটা কিন্তু আমাদের দেশের ছেলে মেয়েদের উপযোগী না। তাহলে সেই কারিকুলাম দিয়ে আমি কি সন্তান তৈরি করব? আমার দেশের ভবিষ্যৎ কি? আর আমার সন্তানরাই যদি মানুষ হতে না পারে, ভবিষ্যৎ আমি তৈরি করতে পারবো না। অন্ধকারে দেখে কখনো আলোকিত মুখ দেখার প্রত্যাশা করা যায় না, যেটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে করছে। তো আপনাদেরকে বলবো, যেহেতু আমরা নিবন্ধিত শিক্ষক, যেহেতু আমাদের প্রশিক্ষণ রয়েছে এবং অভিজ্ঞতাও রয়েছে কারো কারো অনেক বেশি, তো আমরা চাইবো যে অবশ্যই আমরা সেই শূন্য পদে আগে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখি। আরেকটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে আমাদের একটা মেধা তালিকা তৈরি করা হয়েছিল, সেটা ছিল অসংগতিপূর্ণ। যেটা করার কথা ছিল উপজেলা, জেলা, তারপর বিভাগীয় পর্যায়ে, তারপরে জাতীয় পর্যায়ে। কিন্তু এনটিআরসি এখানে একবারেই জাতীয় পর্যায়ে মেধা তালিকা তৈরি করেছে, যার ত্রুটির কারণে, বিচ্যুতির কারণে অনেকেই কিন্তু আমরা মেধাবী হয়ে মেধাবী না। কিভাবে আপনাদেরকে বলি, আমাদের পরীক্ষা হয়েছিল যখন, তখন শুধুমাত্র আমাদের রিটেন ছিল, ভাইভা ছিল না। এরপরে যখন পরীক্ষা হয়েছে, রিটেন ছিল, ভাইভা ছিল। তো আপনারা বুঝতে পারছেন যে এখানে যখন পরীক্ষাটা হয়েছে, মার্কিং হয়েছে, ভাইভাতে অটোমেটিক নাম্বার এসে গেছে। তো তাদের সাথে আমাদের যখন সিরিয়াল করা হবে, আমাদের যখন মেধা তালিকা তৈরি করা হবে, অবশ্যই আমরা যারা রিটেন দিয়ে পাশ করেছি, এবং আমাদের সময় একটা কথা ছিল যে 40-এ পাশ করলে সে একজন যোগ্য শিক্ষক। তো এই যে আমরা যারা যোগ্য শিক্ষক শুধুমাত্র রিটেন দিয়ে হয়েছিলাম, তারা তো আমরা কখনো যারা ভাইভা বা এমসিকিউ দিয়ে পরীক্ষা দিয়েছে, তাদের নাম্বার সাথে একত্রিত হতে পারবো না। তারপরে আমরা ধন্যবাদ জানাই এনটিআরসি কে, তারা একটা মেধা তালিকা তৈরি করেছিলেন, এবং সেখানে কিন্তু আমি একজন নিবন্ধিত শিক্ষক এবং হাজার হাজার নিবন্ধিত শিক্ষকের একটা মেধা তালিকা পড়েছে। তাহলে যদি মেধা তালিকা পড়ে থাকে, আজ থেকে প্রায় 3 বছর হয়ে গেছে মেধা তালিকাটা তৈরি করবার সময়, তাহলে 3 বছরে কি আমার একবারও সুযোগ আসেনি? আমার কোনো ভাই বোনের একবারও সুযোগ আসেনি? তাহলে এখানে কি শুভঙ্করা থাকি রয়ে গেছে না? এটা আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন। তো অনেক কথা বলবো না, অনেক কথা বলে সময়, অনেক কিছু বলা যাবে, বলার সুযোগ আছে, কিন্তু সেটা না বলে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আবারও আমাদের পাশে আছেন, যারা ইলেকট্রনিক মিডিয়া আছেন, যারা প্রিন্ট মিডিয়া আছেন, আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আপনাদের মাধ্যমে আমাদের যে মূল চাওয়াটা সেটা তুলে ধরবেন, এই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ আমাদেরকে সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। উনি আমাদের, আমরা সংবাদ সম্মেলন কেন করছি, কি উদ্দেশ্যে করছি, উনি বিশ্লেষণ করেছেন। এখন আমাদের মূল আকর্ষণ, মূল দাবি, সম্মানিত সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পৌঁছানোর উদ্দেশ্যে আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। তাই আমার বিনীত অনুরোধ, যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন, আমাদের এই
ন্যায্য দাবি, আমাদের এই ন্যায্য দাবি মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর পৌঁছানোর জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। এখন আপনাদের সামনে লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি নীলিমা রানী চক্রবর্তী। আমি সভাপতি মহোদয়কে তার লিখিত বক্তব্য পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি। মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। সর্বপ্রথমে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বীর বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে অভিবাদন জানাতে চাই। আমাদের মানবতার মা, অপ্রতিরোধ অগ্রযাত্রার সাক্ষী হিসেবে বাংলাদেশকে আজ উন্নয়নের দ্বার প্রান্তে যিনি দাঁড় করিয়েছেন সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এখানে উপস্থিত সাংবাদিক, নিউজ অপারেটর, স্টাফ যারা আছেন প্রত্যেককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকরা আজকে সংগঠনের ডাকে সাড়া দিয়ে নিজেদের নিয়োগের জন্য একত্রিত হয়েছেন, সমবেত হয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জ্ঞাপন করছি এনটিআরসি এর নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সকল পদকর্তা এবং সদস্যদের, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা বারবার আমাদের নিয়োগের দাবিকে সামনে রেখে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা উপস্থাপন করে যাচ্ছি। এর আগেও আপনারা জানেন একটা 200 দিনের আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের ফলে আমরা কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে বসার সুযোগ হয়েছিল, কিন্তু শিক্ষামন্ত্রী সেদিন আমাদের দাবি মানেননি, যার পরিপ্রেক্ষিতে এনটিআরসি নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের আবারও যাত্রা শুরু হয় এবং আমাদের নিয়োগের দাবি ততক্ষণই চলবে যতক্ষণ আমরা নিয়োগের আশ্বাস না পাবো, নিয়োগ না পাবো। আজকের এই সংবাদ সম্মেলন শুধুমাত্র প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনায়, শুধুমাত্র প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় আজকের এই সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এনটিআরসির গঠন প্রণালীতে ছিল যে দক্ষ এবং যোগ্য শিক্ষক খুঁজে বের করার জন্য নিবন্ধন পরীক্ষার মাধ্যমে সনদ প্রদান করা হবে। সেই লক্ষ্যে তারা কাজ করে এবং আমরা নিবন্ধন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে সনদ লাভ করেছি। আপনাদেরকে প্রথমেই বলি, যেহেতু আমাদের দক্ষ এবং যোগ্য হিসেবে সনদ প্রদান করেছে, কিন্তু তার পরবর্তীতে তারা আমাদেরকে কিভাবে বলতে পারে যে অদক্ষ এবং অযোগ্য? এই প্রশ্ন আমরা সুদীজনের কাছে রাখতে চাই। সেই সাথে আমরা আবারও বলতে চাই যে আমাদের যখন পরীক্ষার বিজ্ঞপ্তি হয়েছিল সেই সময় কিন্তু কোনো রকম বয়সের সীমাবদ্ধতা ছিল না। 40 নম্বরে আমরা নিয়োগযোগ্য বিবেচিত হব। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে আমাদের যে সময় যে নিয়মটা তৈরি হয়েছে স্বাভাবিকভাবে সেই নিয়মেই তাদেরকে নিয়োগ দেওয়া উচিত, কিন্তু আজকে সেই নিয়ম তারা মানছে না। যখন নিবন্ধন পরীক্ষা হয়েছে প্রতি ব্যাচে 100% থেকে কখনো 18%, কখনো 17%, কখনো 20%, কখনো 22%, এভাবেই পার্সেন্টেজে পাস করানো হয়েছে। কিন্তু কখনোই বলা হয়নি আজকে যাদের
100% থেকে এই যে 18% রাখলো, 17% রাখলো, এর মধ্যে থেকেও কিছু লোককে তারা বাদ দেবে, এটা কিন্তু কখনোই বলা হয়নি। সুতরাং আমরা এর জোর প্রতিবাদ করছি। আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, প্রতিনিয়ত আমাদেরকে বলা হয়, আমরা এনটিএসির যে চেয়ারম্যান মহোদয় এনামুল কাদের স্যারের সাথে আমরা 4 বার সাক্ষাৎ করেছি, আলোচনা করেছি, আমাদের বিষয় তুলে ধরেছি। উনি প্রতিবারই বারবার বলেন যে আইনের দোহাই দেন এবং বলেন আপনাদের 35+ বয়স হয়ে গেছে। আমি এখানে আপনাদেরকে জানাতে চাই, আমাদের 35+ বয়সটা কিন্তু বিবেচিত নয়, কারণ রাষ্ট্রপতির অধ্যাদেশে আমাদের সনদের মেয়াদ আজীবন করা হয়েছে। যেখানে সনদের মেয়াদ আজীবন করা হয়ে থাকে সেখানে 35+ বিবেচিত হওয়ার কথা না। সুতরাং আমরা এই জায়গায় যে থেকে জ্ঞানী গুণী সুধীজনের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারাই আমাদেরকে জানাবেন যে কিভাবে যে সনদের মেয়াদ আজীবন হয়ে থাকে সেখানে 35+ বিবেচনা কেন করা হচ্ছে। আইনের যে দোহাইটা ওনারা দিয়ে থাকে, আমি এইখানে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই। আমাদের একটি মামলা হয়েছিল মহামান্য হাইকোর্টে, যেটা 54 মামলা নামে পরিচিত। আগে ছিল 39 মামলা নামে, যেটা এনটিআরসি আমাদের বিরুদ্ধে আপিল করাতে সেটা 54 মামলা নামে পরিচিত হয়েছে। সেই 54 মামলার রায় মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের রায় জানুয়ারির 2 তারিখে 2023-এ আমাদের পক্ষে আসার পরেও এখনো পর্যন্ত তারা বলে যে আমাদের পক্ষে কোনো আইন নাই, আমরা নিয়োগযোগ্য না। আমরা আপনাদের কাছে জানতে চাই যে রায় হাইকোর্ট থেকে দেওয়া হয় সেটা তারা কেন মানে না, কেন বলছে যে আমাদের নিয়োগে কোনো আইনগত দিক নেই। আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখি এবং আপনারাই আমাদেরকে এর সমাধান বের করে দেবেন এই আশা রাখছি। সেই সাথে একটা বিষয় খুবই সাধারণ, কিন্তু সাধারণভাবে ধরলে সাধারণ, কিন্তু আপনারা যদি মনের ভিতরে নিজেদের জ্ঞান থেকে বিচার করেন তাহলে বিষয়টা কিন্তু সাধারণ নয়। প্রত্যেকটা মানুষের কিছু প্রত্যাশা থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে, তেমনি কোন দেশের নাগরিকের প্রত্যাশা থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে। সেই আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে আইন পরিবর্তন হয়, আইন সংযোজন হয়, আইন বিয়োজন হয়। আমরা এইখানে আপনাদের বলতে চাই, এই যে আমাদের প্রত্যাশা ছিল যে আমরা যেহেতু দক্ষ এবং যোগ্য শিক্ষক হিসেবে সনদ লাভ করেছি, আমরা যেহেতু আমাদের রায় আছে, জাতীয় মেধা তালিকায় স্থান করে নিয়েছি, সুতরাং কোনো না কোনো সময়ে আমাদের নিয়োগ অবশ্যই হবে। সেই প্রত্যাশার জায়গা আজকে এনটিআরসি আমাদেরকে আমাদের নিরাশায় পতিত করছে, নিরাশার দিকে ঠেলে দিচ্ছে, যার প্রতিবাদ আজকে আমরা করতে চাই। ব্রিটিশ আমল থেকেই কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে সেই দেশের নাগরিকরা যে প্রত্যাশা বেশি সংখ্যক আসে, সেই প্রত্যাশার ভিত্তিতে, আকাঙ্ক্ষার ভিত্তিতে আইন কিন্তু পরিবর্তন হয়, নতুন আইন তৈরি হয়। আইন যদি সেটা জনগণের উপকারে না আসে, সেই আইনকে ভেঙে ফেলা হয়, সংযোজন করা হয়, বিয়োজন করা হয়। আমরা প্রত্যাশা করছি এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা বলেন, আশা বলেন, প্রত্যাশা বলেন যে যদি কোনো রায় আমাদের বিপক্ষে থেকে থাকে, আইনের যে দোহাই তারা দিচ্ছে, আমরা বলতে চাই এত সংখ্যা শিক্ষিত নাগরিকের জন্য সেই আইনকে আপনারা পরিবর্তন করুন, আমাদের নিয়োগ দান করুন। 1 থেকে 12তম ব্যাচের সকল নিয়োগ বঞ্চিত নিবন্ধন সনদধারীদের শর্তহীন সরাসরি নিয়োগ পাবার অধিকার আছে এবং এটা প্রমাণিত। সুতরাং আইনগত কোনো বাধা নেই। কেন জানি না কোন অজুহাতে, কোন ভিতরে কোন ধরনের কারচুপি, কোন ধরনের পোষণের মধ্যে দিয়ে আমাদেরকে এভাবে নিয়োগ বঞ্চিত করে রাখার অপকৌশল চালানো হচ্ছে। সুতরাং যার ফলশ্রুতিতে নিয়োগ দীর্ঘদিন না পাওয়ার কারণে আমরা অত্যন্ত অসহায় এবং মানবত জীবনযাপন করছি। সুতরাং এই ফলশ্রুতিতে আমরা নিয়োগ বঞ্চিতরা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আশু হস্তক্ষেপ কামনা করছি, তার সুদৃষ্টি কামনা করছি। জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু, জয় হোক সত্যই সরাসরি নিয়োগের দাবি। সকলকে আন্তরিক ধন্যবাদ। আচ্ছা, আপনি বলেছেন যে কোর্টের রায় আছে, তারপরও রায় মানছে না। আপনার এটা কি কোর্টকে অবহিত করা হয়েছে যে আপনাদের রায় দেওয়ার পরেও সেই রায়টা তারা মানছে না? বিষয়টা হচ্ছে যে যারা এই মামলার সাথে জড়িত আছেন তারা আমরা নই। আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি, প্রায় 2 বছর। যারা এই রায়টা এনেছেন সেই কাগজ কিন্তু আমাদের কাছে আছে। আমরা সরাসরি এই রায়ের কপি নিয়ে এটিআরসি চেয়ারম্যান মহোদয়কে দিয়েছি, কিন্তু এটিআরসি চেয়ারম্যান মহোদয় এই রায়ের কাগজ কিন্তু একবারও দেখেননি। ওনাদের রায় সম্পর্কে জানা আছে, কিন্তু তারপরেও ওনারা এই রায়টা মানে না। এটাই মানে বারবারই যত জায়গায় আমরা রায়ের কপিটা শো করেছি তাদের দেখিয়েছি যে রায় যেহেতু আমাদের পক্ষে আছে, এখন আমাদের নিয়োগের একটা ব্যবস্থা করে দিন, কিন্তু তখনই ওনারা এই বিষয়টাকে এড়িয়ে যান, কোনো সঠিক কথা আমাদেরকে বলেন না। না, আপনারা রায়ের কপিটা ছিল আপনারা কোর্টকে মানছে না। না, এই বিষয়টা যারা পরিচালনা করতেছে আসলে সেই বিষয়টা তাদেরকে আমরা বলেছি যে আপনাদের এই রায়টা মানে না। এখন ওরা ঠিক বলতে পারবে যে এটা কোর্টকে জানানো হয়েছে কিনা। আমরা এই বিষয়টা কোর্টকে জানানো হয়েছে। যেহেতু একটা আইন, একটা কোড, একটা রায় দিচ্ছে, একটা রায় মানে কি আইনকে আমিও সম্মান করি, আপনি সম্মান করেন। সম্মান করেন, প্রত্যেকে সম্মান করা উচিত। যেহেতু কোর্টের রায়কে তারা মানছে না, তারা কি আপিল করেছে? আমাদের এই আপিলটা কি আপনারা করেছে কারা? কোর্টে তারা 35+ নিয়ে যখন একটা ঝামেলা হচ্ছিল, তো আমাদের যেটা মামলা আমরা কোর্টে এসে কন্ট্যাক্ট করি, কোর্ট আমাদের পক্ষে রায় দেয়। রায় দেওয়ার পরে সেটার বিরুদ্ধে তারা আপিল করেছিল এটিআরসি। এটিআর যখন আপিল করেছিল, কিন্তু ওখানে আপিলে তাদের ওই রায় উল্লেখ আছে যে তারা আপিলের যে পিরিয়ড থাকে সেই সময়ের ভিতরে আপিল করতে পারে না। তারা প্রায় 250 ডেজ পরে আপিলটা করে, যার কারণে তাদের আপিলটা রিভিউ আপিলটা খারিজ করে দেওয়া হয়। এবং দেওয়ার কারণে এই 35+ যে নিয়োগযোগ্য সেই রায়টা স্টিল নাও আমাদের পক্ষে আছে। আমাদের সকলের জিনিসটা একটু ক্লিয়ার করবেন আমাদের। এটা রায় দিলে রায়টা না মানার কিন্তু কারো ক্ষমতা নেই, কারণ দেশে রাষ্ট্রে বসবাস করতে হলে আপনাকে আইন মানতে হবে। যেহেতু কোর্ট একজন জাস্টিস একটা রায় দিয়েছে, সেখানে সেই রায়ের বিরুদ্ধে তারা তো যেতে পারে না। যেহেতু তারা মানছে না, আপনারা খুব অবহিত করেছেন, আপনারা আইনানুগ পরামর্শ দিয়েছেন, এখানে রায়কে কেন তারা মানছে না? একটা জিনিস একটু ক্লিয়ার হওয়া দরকার, সেটা হলো যে রায়টা হয়েছে রায়টা এরকম না এটাকে নিয়োগ দিই, রায়টা এটা না। রায়টা ছিল যে 35+ যারা ছিল, 35+ যে বাদ দিয়েছিল, যার কারণে 35+ আইনের দ্বারস্থ হয়, তখন কোর্ট দেখে তাদের ডকুমেন্টেশন চেক করে কোর্ট যেটা জাজমেন্ট দেয় যে 35+ আয় মানে তারা নিয়োগযোগ্য, তাদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে। মানে হলো তারা নিয়োগ পাওয়ার যোগ্য, মানে বয়সের জন্য তাদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তাদের সার্টিফিকেটের মেয়াদ আছে, এই সার্টিফিকেটের মেয়াদ 35+ পর্যন্ত হবে, এটা কোনো ভ্যালিড সার্টিফিকেট দেওয়া যাবে না, কারণ তারা 2018 সালের আগে নিয়োগ পাস করছে, নিয়োগ করেছে। তার মানে হচ্ছে কি কন্ডিশনাল আমি একটু ক্লিয়ার করি। এটা কি আপনার আইন পেপার করে মানে জাজমেন্টটা কি এরকম যে কন্ডিশনাল কোনো জাজমেন্ট? কন্ডিশনাল না, বিষয় হচ্ছে কথার কিছু মার্ক আছে। আমরা যখন শিক্ষামন্ত্রী একান্ত সচিবের সাথে দেখা করেছিলাম, তখন উনি আমাদের একটা বিষয় বলতে চাইছেন, নিয়োগ দেওয়া যেতে পারে, নিয়োগ দেওয়া হোক, দুটার মধ্যে নাকি বিস্তর ফারাক। যদিও আমরা এই জিনিসটাকে মানি না এই জন্য, যেহেতু বয়সের সীমাবদ্ধতা ছিল না এবং আমাদের ওই রাষ্ট্রপতির অধ্যাদেশে আমাদের সনদের মেয়াদ আজীবন করা হয়েছে, সুতরাং নিয়োগ দেয়া যাবে বা দেয়া যাবে এটা বলা মানে আমরা জানি যে আমাদের রায় আমাদের পক্ষে আছে। এখন এই কারণে যদি কেউ নিয়োগ দিতে না চায়, তাহলে সেটাকে একটু ঘুরাই ধরতে পারে, সেটা দেখার বিষয় আমাদের না। আমাদের কথা হলো ওনারা আমাদেরকে বোঝায় যে নিয়োগ দেয়া যেতে পারে আর নিয়োগ দেয়া হোক, দুটার মধ্যে নাকি বিস্তর ফারাক। এখন এই কথার মধ্যে আমরা কিছু ফারাক পাইনি। এখন কেউ যদি মনে করে, আমি আপনাদের সাপোজ একটা কথা বলি,
যে আপনারা যদি কাউকে কিছু দিতে না চান, আপনারা কিন্তু একটা অজুহাত খুঁজে বের করবেন। এটা তেমনই একটা অজুহাত, কিন্তু অজুহাতের কোনো মানে যুক্তিগত কোনো কারণ নাই, আনলজিক্যাল একটা বিষয় নিয়ে তুলে ধরে। নিয়োগ দেওয়া যাবে, নিয়োগ দেওয়া হোক, এই দুটার মধ্যে এমন কি পার্থক্য আছে? তারা পার্থক্যটা করছে এবং সেটাকে নিয়েই আগাচ্ছে। তারা বলে রায়টা আপনাদের পক্ষে এবং রায়টা আপনাদের বিপক্ষে। সুতরাং আমরা আসলে কৌশলের মধ্যে আছি। যেমন আমরা দক্ষ এবং যোগ্যতার হিসেবে সনদ পাইছি, প্রত্যেকের বৈধ সনদ আছে আমাদের। এখন তারা আমাদেরকে নিয়োগের ক্ষেত্রে বলছে কি আপনারা অযোগ্য। তাহলে এটা বিষয়টা কি হলো? একই ব্যক্তি যোগ্যতা সনদ পাচ্ছে, আবার একই ব্যক্তিকে অযোগ্য বলা হচ্ছে। এটা কোন লজিক্যালি বলা হয়? এটার উত্তর আপনার কাছে থাকা উচিত, প্রত্যেকের সুবিজনের কাছে থাকা উচিত, যে আসলে এই বিষয়গুলো তুলে ধরে আমাদেরকে যে নিয়োগ বঞ্চিত করে রাখা হচ্ছে, ফলশ্রুতিতে কি হচ্ছে? ওরা যেটাই ধরুক না কেন, নিয়োগ বঞ্চিত তো আমরাই হচ্ছি। বয়স আমাদের যে নাই, আজকে 35 প্লাস হয়েছে, এটা কি আমাদের জন্য হয়েছে? আজকে 35 প্লাস কাদের জন্য হয়েছে? 2005 সাল থেকে 2023 আপনার 17টা নিবন্ধন পরীক্ষা হয়েছে। 2005-এই যদি নিয়োগ 2005-এ যারা পাশ করেছে তাদের নিয়োগ সম্পন্ন করা হতো, তাহলে কিন্তু নিয়োগ বঞ্চিত কেউ থাকতো না। কিন্তু দেখা গেছে কি যে 2005 থেকে 2015 কেন 2018 সালে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি হয়। এই যে 2005 থেকে 2018, আপনি বলেন যে একটা মানুষ যদি 30 বছরও পাশ করে থাকে, 30 বছরের পর তার বয়সের সাথে 13 বছর যোগ হয়ে যাচ্ছে, তার 35 প্লাস হবে না? নিয়োগ তারা নেই, তারা নিয়োগ বিজ্ঞপ্তি দেয়নি, তারা নিয়োগ সম্পূর্ণ করেনি, তাদের সেই দায়টাকে তারা আমাদের উপরে আনছে যে আপনারা এখন 35 প্লাস হয়ে গেছে। কিন্তু প্রথমত আমাদের 35 প্লাস বিবেচিত নয়, যেহেতু আমাদের সনদের মেয়াদ আজীবন। এটা আমাদের কাছে রায়ের কপি আছে, আপনারা দেখতে পারেন। আর দ্বিতীয়ত হলো, যেহেতু দীর্ঘ সময় ধরে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দেয়নি, তারা নিতে পারেনি, তারা আমাদের নিয়োগ দিতে পারেনি, সে দায় কেন আমরা নিতে যাব? সুতরাং আমরা এখানে 35 প্লাস মানি না, আমাদের সনদ আছে, আমাদের নিয়োগ দিতে হবে। আর আপনারা কি এই মর্মে যেমন যখন কোনো কোড ডিকটেশন দেয়, যতটুকু আমরা যে ক্লাস 1 কে ইয়ে করে মাধ্যমিক, এই মর্মে আপনারা কি এই পর্যন্ত সচিব মহোদয় অথবা মন্ত্রী মহোদয় আপনাদের কি প্রতিনিধি দল আপনাদের এই যে মানে রায়ের কপিটা নিয়ে যে অবশ্যই আমরা আবেদনপত্র জমা দিছি রায়ের কপি সহ। এটা আমরা শিক্ষা মন্ত্রণালয়ে। আরেকটা প্রশ্ন নিয়ে নেন, আপনি বলছেন যে রায়টা আপনাদের পক্ষে, কিন্তু রায়টা তো আসলে আপনাদের পক্ষে আসে নাই। কোর্ট ডিরেক্টলি কোনো অর্ডার দিলে সে বলবে যে দেন বা দাও, সেটা না বলে বলছে যে দেয়া যেতে পারে। দেয়া যেতে পারে মানে আবার এটি আরসির উপরে দায়িত্বটা বর্তায় দিল। সুতরাং তারা বিবেচনা করবে। কোর্ট তো বলে নাই যে তাদেরকে নিয়োগ দিতে বলে নাই, বলছে দেয়া যেতে পারে। দেয়া যেতে পারে মানে হচ্ছে যে এনটিআরসি বিবেচনা করবে। তো তারা সেই গরিবসিটা করতেই পারে, বা আগে থেকে যেটা করতেছিল আপনারা যে কারণে কোর্টে আপিল করলেন সেটা আপনাদের। আমি একটু আপনার কথার প্রেক্ষিতে বলি, দেওয়া যেতে পারে। এখানে বিষয়টা হলো আমরা নিয়োগের যোগ্য কিনা, আইনিভাবে কোনো বাধা নেই, আমরা নিয়োগের যোগ্য, এখানে আইনে কোনো বাধা নেই। এখন তারা কেন দিচ্ছে না? তারা যে অজুহাত দেখাচ্ছে দুটা, এক হলো আপনারা 35 প্লাস, যেটা তাদের এটা অজুহাতটা, এটা আইনের মাধ্যমে আমরা জিতেছি যে আমরা 35 প্লাস 1 থেকে 18তে আগে যারা পাস করেছি আমরা নিয়োগযোগ্য, আমাদের বয়স কোনো ফ্যাক্টর নয়। সেকেন্ড বিষয়, তারা যেটা বলে যে মেধাক্রম, তো মেধাক্রম সেটা হলো তাদের করার কথা 1 থেকে 12তমদের একটা, আর বাকিদের জন্য আরেকটা। কারণ হলো 1 থেকে 12তম যারা নিবন্ধন পাস করে তাদের পরীক্ষা হয়েছিল, অবজেক্টিভ ছিল আর রিটেন ছিল, তাদের কোনো ভাইভা ছিল না। তো সেই কারণে তো তাদের যখন মেধাক্রম, আপনার যখন রিসার্চ যারা আছে তাদের ভাইভা আছে, তো ভাইভাতে যদি তারা 15-20 পায়, 15-20 পাস করে 25 মার্কের পায়, তো যদি পায় সেই ক্ষেত্রেও তারা আমাদের থেকে অনেক ডিফার করবে। সেকেন্ড বিষয় হলো যে আমরা যখন নিবন্ধন সনদ করি তখন কিন্তু মেধাক্রমের কোনো কথাই ছিল না, তখন ছিল হলো তারা এখানে উত্তীর্ণ যারা তাদের নির্বাচিত করবে নিয়োগ দেওয়ার জন্য। এবং আমাদের যে দেখবেন আমাদের যে সনদ আছে সেই সনদে একটা কথা উল্লেখ আছে যে হি অর শি ইজ এলিজিবল টু বি অ্যাপয়েন্টেড টু এনি স্কুল এন্ড কলেজ।
তো এই টু বি এলিজিবল, এলিজিবল মানে হলো নিয়োগ দেওয়ার যোগ্য। তো কোনো ব্যক্তি পরীক্ষার্থী নিয়োগ দেওয়ার যোগ্য হয় না। আর হলো কোনো ব্যক্তি যখন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন তাকে এই ডিক্লারেশনটা দেওয়া হয় যে সে নিয়োগ পাওয়ার যোগ্য। এটা অবশ্যই নিয়োগ পরীক্ষা পাশের পর বা নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে দেওয়া হয়। তো আমাদেরকে সেই জন্যই সনদটা দেওয়া হয়েছে, এবং আমাদের যখন সনদ দেওয়া হয়েছে তখন কিন্তু কখনো বলা হয়নি যে আপনাদের মেধা ক্রম করা হবে, যাদের মেধা এগিয়ে থাকবে তারা নিয়োগ পাবে, যারা পা থাকবে না তারা পাবে না, তা নয়। এবং আমাদেরকে নির্বাচিত করা হয়েছিল শূন্য পদের বিপরীতে। সারা বাংলাদেশে যদি 1 লক্ষ শূন্য পদ থাকে তাহলে তারা 1 লক্ষই নিয়োগ প্রার্থী নির্বাচিত করবে, এবং সেই ভিত্তিতেই আমরা নিয়োগ হই। ইভেন আমরা দশম নিবন্ধনে যারা পাশ করি, দশম নিবন্ধনে আমরা 2টা ব্যাচ। প্রথম ব্যাচে যখন তাদের ক্যাপাসিটি ফিল আপ না হয়েছে তখন তারা দ্বিতীয় আরেকটা পরীক্ষা নিয়েছে বছরের শেষে। এখন আমার প্রশ্ন হলো, প্রথম বছরে প্রথমবারে যাদের পরীক্ষা নিলেন তারা নির্বাচিত করলেন, তাদেরকে নিয়োগ দিলেন না, অথচ তারা বুঝলেন যে ঘাটতি আছে, এটা বলে তারা আপনারা কি করলেন, আবার নতুন আরেকটা পরীক্ষা নিলেন, এবং আমাদের পরীক্ষার পর আরো কয়েকটা পরীক্ষা নিলেন, তারপরে এসে আপনারা নিয়োগ করতে শুরু করলেন। তো তাহলে 3, 4, 5 বছর যে গ্যাপ গেল, এখন এসে আমাদের অজুহাত দিচ্ছেন যে আমরা 35 নিয়োগযোগ্য নয়। আবার আপনি বলতেছেন আমরা মেধাবী না। আমাদের ব্যাচে যে যদি 1 লক্ষ লোক পরীক্ষা দিয়ে থাকে সেখানে আমরা 20,000 পাস করেছি। তো 20,000 যদি অদক্ষ পাস করি তাহলে এই তো অদক্ষদের পাস করাইছে কে? এটিএসএ। যদি তারা আমাদেরকে অদক্ষ বলে তাহলে 100% আপনি 20% পাস করাইছেন, 20% কি আপনি অদক্ষ পাস করেছেন, তার মানে দক্ষ ওই 1 লক্ষের ভিতরে একজনও ছিল না। ঠিক আছে, আপনার কথা বুঝতে পারছি। সভাপতির কাছে একটা বিষয় জানতে চাই যে আসলে আপনারা তো আন্দোলন করে আসছেন বেশ গত 2 বছর যাবত। জি। এই যাবৎকাল পর্যন্ত আপনারা আসলে এনটিআরসি কি গাফিলতি বা কেন তারা আপনাদেরকে নিয়োগ বঞ্চিত করে রাখছে সেই বিষয়ে আপনাদের কি কোনো ধারণা যদি থাকে? আমি মানে কি কারণে এনটিআরসি আপনাদেরকে নিয়োগ বঞ্চিত করে রাখছে সেটার ব্যাপারে যদি আপনারা আমি আপনাকে এখানে বলতে গেলে তাহলে আমি আপনাদেরকে সেই পিছনে যেতে হবে। কিরকম, আমরা যখন আন্দোলন প্রথম প্যানেল ভিত্তিক নিয়োগ চেয়ে করেছিলাম 200 দিন, তখন আমরা এনটিআরসি চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করেছিলাম এবং আমাদের বিষয় নিয়োগ চেয়ে ওনার কাছে আমরা প্রায় 1 ঘন্টার মতো কথা বলেছিলাম। তো আমরা যখন ওনার কাছে গেলাম তখন তো সচিব মহোদয় থাকে, আরো অনেকেই থাকে, 500 পর। তো আমার কাছে এখনো পর্যন্ত অজানা একটা কারণ, যে সঠিক কারণ কিন্তু তারা আজও পর্যন্ত বলতে পারেনি। আমি রিসেন্টলি আমাদের 26শে জুলাই একটা প্রোগ্রাম ছিল, মানববন্ধন কর্মসূচি ছিল, এটা এনটিআরসির সামনে। তো সেই দিন আমরা কিন্তু চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আবারও দেখা করেছি। তো সেদিন আমি ওনাকে বলেছিলাম যে স্যার, প্রথম গণবিজ্ঞপ্তিতে আপনি 35+ নিয়োগ দিয়েছেন, দ্বিতীয়তে আইন যখন চলমান তখন আপনারা দেখাইছেন শিক্ষক সংকট, বিজ্ঞপ্তি দিতে হবে, শিক্ষক নিতে হবে। আপনারা রায় চলমান অবস্থায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছেন, আমাদেরকে 35+ যারা ছিল 2018 আগে তাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হয়, কিন্তু তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবারও রায় আসছে পক্ষে, বলে 2018 সালের আগে যারা 35+ বয়স হয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এখন সেখানেও 35+ নিয়োগ হয়েছে। চতুর্থ গণবিজ্ঞপ্তি যেটা রিসেন্টলি হয়েছে সেইখানেও কিন্তু 35+ নিয়োগ হয়েছে, এবং 1 থেকে 5ম ব্যাচে যারা পাশ করেছে তাদের নিয়োগ হয়েছে। আপনারা বলেন তো, একজন মাস্টার বিএড করা কিংবা মাস্টার্স করা কিংবা অনার্স করা তারপরে তো নিবন্ধন পাশ করে, তাই না? তাহলে সেই বয়সটা কত হতে পারে? সেই বয়সের সাথে এখন বর্তমান বয়সের চেয়ে তাহলে তার বয়স কত হতে পারে? তাহলে সেই প্রার্থীদের কিভাবে নিয়োগ হতে পারে? আমি যখন এই প্রশ্নগুলো চেয়ারম্যান মহোদয়কে করেছি, এই প্রশ্নের উত্তর কিন্তু ওনারা দেয়নি। ওনারা বলে আপনারা অন্যান্য চাকরি করতেন, বিভিন্ন চাকরি টাকরি করে এখন মনে হয়েছে শিক্ষকতা করবে, চলে আসলে 50-55 বছর বয়সে চাকরি করতে, শিক্ষকতা করতে। এখন আমার কথা হলো, উনি যদি মনে করেন যে 50-55 বছর আমরা এসেছি, তাহলে যদি সেটাই হয় 50-55 দেবেন না, উনি 50-এর নিচে যারা আছে তাদেরকে দিন। এটা কি কারণ যে আপনারা বাইরে কোথাও কাজ করছেন বলে তারা আর না, এটা হলো উনার একটা সৌজন্য কথা, এটা বলতে হয় তাই বলে।
এটা কোনো লজিক্যাল বিষয় নাই। আপনি যে চাকরি করেন না কেন, আপনি একটা নিবন্ধন সনদ পাস করেছেন সেটা শিক্ষকতা করার জন্য। আপনার মূল টার্গেট যে চাকরি করেন জীবন ধারণের জন্য মানুষকে কিছু না কিছু করতে হবে। আপনার জীবন কিভাবে চলবে? আজকে আপনি নিয়োগ পাননি, আপনার আশা আছে, প্রত্যাশা আছে, আমার যোগ্যতা আছে, আমি সনদ পেয়েছি, কোনো না কোনো সময় নিয়োগ হবে। সুতরাং আপনি একটা চাকরি করলেন, আপনার যখন মনে হলো নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে, আমি আবেদন করার সুযোগ পেয়েছি, আমি আবেদন করবো। এখন যারা আবেদন করছে তাদেরও কি নিয়োগ আজ পর্যন্ত দিয়েছেন ওনারা? আমাকে এটা বলতে পারবেন? এই যে আমরা 35+ বলে বাদ দিয়েছে, চতুর্থ গণবিজ্ঞপ্তি এমন ছেলেরা আছে, মেয়েরা আছে যারা আমাদেরই ভাই বোনরা, তাদের নিয়োগ হয়নি, অথচ শূন্য পদ আছে। শূন্য পদ খালি থাকার পরেও নিয়োগ দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি এটা বলতে পারে? আমরা 35+, আমরা বুঝলাম ওনারা একটা অজুহাত খুঁজছেন, ঠিক আছে, ওকে। যারা 35-এর নিচে আছে তাদের দিলেন না কেন? তাদের কোথায় অসুবিধা ছিল? তারা তো দক্ষ এবং যোগ্য সনদ পেয়েছেন। একজন শিক্ষক হওয়ার জন্য সরকার কি করছে, যে আপনাকে পরীক্ষার মাধ্যমে আপনি শিক্ষক হওয়ার দক্ষ এবং যোগ্য কিনা সেটার একটা পরীক্ষা নিতে হবে। পরীক্ষা নিয়েছেন, সনদ দিয়েছেন, আবেদন করা হয়েছে, নিয়োগ দেবেন, তবে কেন আজকে দেননি? তাহলে তাদের উদ্দেশ্যটা কি? মানে আপনাদেরকে এই উদ্দেশ্য তো ভাই আমার জানার কথা না, এটা আমরাও জানার চেষ্টা করছি আপনাদের মাঝ থেকে, যে আজকে আমরা কি অজানা কারণে আমাদেরকে নিয়োগ বঞ্চিত করে রাখা হচ্ছে, এর কারণটা কি? এখন আপনি যেখানে কোর্টে গেলেন, মানে আপনারা ম্যাডাম যেখানে আপনি এই বিষয়টা এই বিষয়টার মধ্যে একটু ক্লিয়ার করুন যে আপনারা কোর্টে গেলেন, একটা বিচার ডিক্টেশন পেলেন, জাজমেন্টটা পেলেন, সেটা ও কন্ডিশন নিয়ে। কিন্তু এখন আপনি যেখানে জুডিশিয়ারি সিদ্ধান্তের জন্য আপনি এখন নির্বাহীর কাছে আসছেন, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছেন, তাতে কি বোঝা যাচ্ছে এরকম যে বাংলাদেশের কোনো জুডিশিয়ারি বিভিন্ন জায়গায় মানে ডিক্টেশনের পরে জাজমেন্টের পরে আটকে যায়, সেখানে নির্বাহী ক্ষমতাটা খুব বেশি প্রয়োজন? আমি সাংবাদিক ভাইয়াকে উদ্দেশ্য করে বলি, আপনি যেটা বলছেন আমাদের কিন্তু এখানে আমরা টোটাল বিষয়টা তুলে ধরেছি, শুধুমাত্র আমরা আইনগত রিটকারী নই, যারা রিট পরিচালনা করছেন আমরা কিন্তু তারা নই। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছি, 200 দিন আন্দোলন করেছি। 200 দিন আন্দোলন করার পরে আপনি স্বাভাবিকভাবে আপনাদের আমি পাল্টা প্রশ্ন একটা রাখি, আপনারা বলছেন বারবারে যে রায়টা নিয়ে একটা সুপ্রিম কোর্টের রায় মানলো না, এটার বিরুদ্ধে আমরা আবারও করলাম কেন? আমাদের এটা আসলে আমি রায়টাকেই ধরেন বাদ দিয়ে দিলাম, রায়টা বাদ দিয়ে দিলাম, সনদ আছে তো, আমার তো সনদ আছে, আমি সনদটা নিয়ে নিয়োগ পেতে চাই। আমার সনদ রাষ্ট্রপতির অধ্যাদেশে আজীবন করা হয়েছে, এটাও বাদ দিয়ে দিলাম। আমাদের যখন পরীক্ষার বিজ্ঞপ্তি হয়েছিল, আমাদের যখন পরীক্ষার বিজ্ঞপ্তি, এটাই কিন্তু একটা আইন, আপনাকে বিজ্ঞপ্তিতে যেটা বলা হবে সেটাই আইন। সেই বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়নি যে আমাদের বয়সের কোনো সীমাবদ্ধতা নাই, আমরা 40 নম্বর পাইলে নিয়োগযোগ্য। তাহলে আপনাদের আমি বলি, রিসেন্টলি এনটিআরসি চেয়ারম্যান মহোদয় আমাকে একটা বিষয় বলে, চেয়ারম্যান মহোদয় না, এটা সচিব মহোদয় জিজ্ঞাসা করছিল যে আপনাদের সময় পরীক্ষার পদ্ধতি ভুল ছিল। তা আমি বললাম কিরকম স্যার? তো বলতেছে আপনাদের 40 পাইলেই সবাইকে নিয়োগ দিতে হবে, এটা ছিল, আর হলো আপনাদের ভাইবা ছিল না। তো আমি বলি আপনারা বলেন যে পরীক্ষার পদ্ধতি কি আমরা চালু করেছি? এনটিআরসি চালু করছে। এখন পরীক্ষার যদি পদ্ধতি ভুল হয়ে থাকে তাহলে দায়টা কার? এনটিআরসি দায়। তাহলে 40 নম্বরে নিয়ে তারা 70-এ নিত, 80-তে নিত, নেয়নি, 40-এ রিজার্ভ করছে, তাহলে নিয়ে নিল, তাহলে কেন এখন নিয়োগ দিচ্ছে না? তাই না? প্রশ্ন করলে অনেক ধরনের প্রশ্ন, যেমন আপনারা করবেন আমরাও করতে পারি, আমরাও চেয়ারম্যান মহোদয়কে বলি, কিন্তু উত্তর পাই না। এই জন্যই আমরা বলছি কেন, কোন অজানা কারণে আমাদের নিয়োগ হচ্ছে না, সেটা আমরা জানতে চাই আপনাদের মাঝ থেকে। আচ্ছা, আপনারা কি প্রধানমন্ত্রীর কাছে কোন ধরনের স্মারকলিপি বা কোনো হ্যাঁ, আমরা এই ব্যাপারে আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি, তার কার্যালয়ে আমরা পৌঁছে দিয়েছি আমাদের আবেদনপত্র। এখন এটা ম্যাডামের হাতে গিয়েছে কিনা এটা আমরা কোনো আমরা তাদের সঙ্গে বেশ কয়েক দফা আমাদের সাথে কথা হয়েছে, কিন্তু তারা বারবারই বিভিন্ন অজুহাতে আমাদেরকে নিষেধ করে দিচ্ছে, বিভিন্ন অজুহাতে। এটা হলো তারা কোন একবার বলে আইনের অজুহাত, আরেকবার বলে যে মেধাতে যারা ভালো মেধাবী আছে তাদের নিয়োগ দিচ্ছি, মানে যেগুলো
গুলো তারা দিচ্ছে এটা আসলে বেসলেস কথাবার্তা, তাদের মানে মন করা কথাবার্তা বলে তারা আমাদেরকে থেকে দিচ্ছে বারবার। না, আমাদের যখন সার্কুলার বা যে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় সেখানে আমাদের বয়সের কোনো বাধা ছিল না, মানে বয়সের ব্যাপারে কোনো সীমাবদ্ধতাও ছিল না যে আমরা এত পর্যন্ত বয়স হলে আপনাকে আবেদন করতে পারি। আচ্ছা ভাই, আপনাদেরকে একটু আপনারা বলছেন যে এখানে আপনাদেরকে একটু সামনে সবাই, একটু সামনে, আজীবন দেওয়া হয়েছে। একটু সামনে, একটু সামনে। আজীবন আমরা জানি যে বাংলাদেশের কোন চাকরি, জি আপনারা কি প্রশ্নটা দিবেন? জি। তো আপনারা বলছেন যে আপনাদের সনদের মেয়াদ আজীবন দেওয়া হয়েছে। তো আমরা জানি বাংলা সনদের মেয়াদ আজীবন থাকে, কিন্তু কোন পরীক্ষার উত্তীর্ণের ক্ষেত্রে এটা কখনো আজীবন হয় না, একটা নিয়োগের জন্যই একবার উত্তীর্ণ চাকরি ইয়ার জন্য। তাহলে আপনাদেরকে যে আজীবন আপনাদেরকে যে মেয়াদটা দেওয়া হয়েছে, এর পক্ষে কি কোনো ধরনের সরকারি কোনো ধরনের কোনো প্রজ্ঞাপন অথবা কোনো ধরনের কোনো রাষ্ট্রপতি বলতে, আপনারা বলছেন রাষ্ট্রপতি দিয়েছে, তো রাষ্ট্রপতির কোনো প্রজ্ঞাপন বা কোনো ধরনের ইয়ে আছে? আচ্ছা, ইভেন আমাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়েছিল তখন কিন্তু 35 মানে আমাদের প্রযোজ্য ছিল যে আমরা 35 যারা তারা নিয়োগ মানে অ্যাপ্লাই করতে পারবো। সেই জায়গাতে আমরা 35 এর আগেই কিন্তু আমরা নিয়োগ মানে অ্যাপ্লাই করেছি, চাকরিটা দেওয়া উচিত ছিল এনটিআরসি, কারণ আমি 35 এর আগেই সনদ অর্জন করেছি। এখানে তো আমাদের দোষ নাই, যেহেতু ওনারা আমাদের নিয়োগ দিতে পারে নাই, না দেওয়ার কারণে ওনাদের মানে কারিকুলামের ঘাটতির কারণে আজকে আমরা 35 প্লাস বা অনেক বয়স হয়ে গেছে। এটা তো ওনাদের কারিকুলাম ঘাটতি, আমাদের তো ওই সময় কোনো সমস্যা ছিল না, কারণ আমরা সবাই 35 এর আগেই আমরা উত্তীর্ণ হয়েছি। এটা কাদের ঘাটতি বলেন? না, আপনারা তো বলছেন যে আপনাদের প্রজ্ঞাপন কি আছে?